সবাই ভালো আছো? জি স্যার, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ স্যার। আজকে আমরা সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। তোমাদের যে সিলেবাস, প্রথম পরীক্ষার যে সিলেবাস, সেই সিলেবাসের কোশ্চেন গুলো নিয়ে একটু আলোচনা করব। সাউন্ড হচ্ছে কোথায়? হ্যাঁ, বলো। আচ্ছা, আমরা শুরু করছি। তো নমুনা নমুনা প্রশ্ন 1। এখানে আমরা দেখতে পাচ্ছি উদ্দীপকে একটা চিত্র দেখতে পাচ্ছি। উদ্দীপক ভাইয়া কি গাড়ি? ওই যে এই যে এই যে যেখানে সাউন্ড হচ্ছে সবাই তো মিউট হয়ে যাও। হ্যাঁ, তাহলে সাউন্ড আসবে না, অন্যজনের অসুবিধা হচ্ছে। আচ্ছা, তাহলে আমরা এখানে ছবিতে দেখতে পাচ্ছি এ আর বি। সম্ভবত এটা এর আগে মনে হয় একবার দেখিয়েছি, তারপর আবার রিপিট করছি যে এখানে হলো ক নম্বরে হলো কোষীয় অঙ্গাণু কাকে বলে। তো কোষীয় অঙ্গাণুর সংজ্ঞাটা কি? কোষীয় অঙ্গাণুর সংজ্ঞাটা হলো, যে কেউ বলতে পারবা কোষীয় অঙ্গাণুর সংজ্ঞাটা? কোষীয় অঙ্গাণুর সংজ্ঞা কেউ বলতে পারবা? আচ্ছা, না বলতে পারলে আমি বলে দিচ্ছি যে কোষের সাইটোপ্লাজমে বিদ্যমান সজীব, নির্দিষ্ট আকার আকৃতি বিশিষ্ট এবং নির্দিষ্ট কাজ বিশিষ্ট অঙ্গাণুগুলোকে কোষীয় অঙ্গাণু বলা হয়। ওকে, তাহলে কোষের সাইটোপ্লাজমে বিদ্যমান সজীব, নির্দিষ্ট আকার আকৃতি বিশিষ্ট ও নির্দিষ্ট কাজ বিশিষ্ট অঙ্গাণুকে কোষীয় অঙ্গাণু বলে। কোষের শক্তিঘরের কাজ লিখো। কোষের শক্তিঘর কাকে বলা হয়? মাইটোকন্ড্রিয়া। হ্যাঁ, তাহলে মাইটোকন্ড্রিয়া লিখবা 1 মার্ক, আর তার কাজগুলো লিখলে আরো 1 মার্ক। গ, এই অংশটির ভৌত গঠন সহ কাজ লিখো। এই অংশটি এখানে কি বোঝানো হয়েছে? কোষ প্রাচীর নাকি? কোষ প্রাচীর। তাহলে কোষ প্রাচীরের ভৌত গঠন, কোষ প্রাচীর লেখার জন্য 1, তার ভৌত গঠন লেখার জন্য 1 এবং কাজ লেখার জন্য 1। তার ভৌত গঠনের মধ্যে কি কি বর্ণনায় আসবে? ভৌত গঠনের মধ্যে আমরা জানি কোষ প্রাচীরের কয়টা স্তর আছে? তো বলতে পারবা কোষ প্রাচীরের স্তর কয়টা? ভৌত গঠনের কোষ প্রাচীরের স্তর 3টা। একটা ছিল মধ্যপর্দা, তারপরে বলো প্রাইমারি প্রাচীর, আর একটা হলো সেকেন্ডারি প্রাচীর। আর আরেকটা বলতে হবে কূপ এলাকা। কূপ এলাকার মধ্যে পড়বে হলো কূপ, তারপর পিট পেয়ার, পিট মেমব্রেন, প্লাজমোডেজমাটা, এগুলো বর্ণনাতে আসবে। আর কাজ হলো 1। এবার আসবো বি অংশটির গঠন ব্যাখ্যাকারী সবচেয়ে গ্রহণযোগ্য মডেল ব্যাখ্যা করো। তাহলে বি অংশটির গঠন, বি বলতে এখানে বোঝা হয়েছে প্লাজমা ঝিল্লি। তাহলে প্লাজমা ঝিল্লি লেখার জন্য 1। আর প্লাজমা ঝিল্লির সবচেয়ে গ্রহণযোগ্য মডেলের নাম কি? প্লাজমা মেমব্রেন, প্লাজমা ঝিল্লি, ফ্লুইড মোজাইক। ফ্লুইড মোজাইক মডেল কে লিখেছেন? ফ্লুইড মোজাইক মডেল। হ্যাঁ, ব্যাখ্যাটা কে দিয়েছেন? ফ্লুইড মোজাইক মডেলটা কে দিয়েছেন? সিঙ্গার ও নিকলসন। এখানে ব্যাখ্যাকারী বলেছে, ব্যাখ্যাকারী হলো সিঙ্গার নিকলসনের ফ্লুইড মোজাইক মডেল, এবং সেই মডেলটা তোমাকে লিখতে হবে। মডেলটা কেন ফ্লুইড মোজাইক মডেল, এবং ফ্লুইড মোজাইক মডেলের গঠনটা তোমাকে লিখতে হবে। ফ্লুইড মোজাইক মডেলের কেন মডেল বলা, মানে কেন প্লাজমা মেমব্রেনকে ফ্লুইড মোজাইক মডেল বলা হচ্ছে, কেউ বলতে পারবা ব্যাখ্যাটা? কারো মনে আছে? আচ্ছা, আমি আমি বলে দিচ্ছি। তাহলে আমরা যখন অণুবীক্ষণ যন্ত্রে কোষঝিল্লিকে পর্যবেক্ষণ করব, তখন দেখা যায় যে কোষঝিল্লির ভিতরে যে ফসফোলিপিড অণুগুলো আছে, এই অণুগুলো একটা অণু তার পার্শ্ববর্তী অণুকে ঠেলাঠেলি করে বা ধাক্কা দেয়, যার ফলে অণুগুলোর কম্পন সৃষ্টি হয়, এবং এই কম্পনটাই ফ্লুইডের মতো বা তরলের মতো দেখায়। আর তারপরে কি হয়, যে এই ফ্লুইড বা তরলের উপরে ভেসে থাকা প্রোটিন অণুগুলোকে মোজাইকের মতো দেখায়। এই থেকে নামকরণ করা হয়েছে ফ্লুইড মোজাইক মডেল।
হ্যাঁ, এটা হলো ফ্লুইড মোজাইক মডেল বলার কারণ। আর তোমাকে বলতে হবে যে ফ্লুইড মোজাইক মডেলে কি কি নিয়ে গঠিত। ফ্লুইড মোজাইক মডেল কি কি নিয়ে গঠিত? এখানে ফসফোলিপিড বাইলেয়ার, প্রোটিন, গ্লাইকোক্যালিক্স, আর এটা হলো কোলেস্টেরল। তাহলে এই চারটা সম্পর্কে লিখতে হবে। তাহলে আমরা এইভাবে এটার অ্যান্সার দিব। এবার আসি আমরা নমুনা প্রশ্ন 2। এখানে অঙ্গাণু একটা ওয়াই আর একটা অঙ্গাণু একটা জেড। অঙ্গাণু ওয়াই এখানে বলছে আলোক শক্তিকে কাজে লাগিয়ে খাদ্য উৎপাদন করতে পারে। এরা আলোক শক্তিকে কাজে লাগিয়ে খাদ্য উৎপাদন করতে পারে, মানে ওয়াই অঙ্গাণুর নাম কি হতে পারে? কেউ বলতে পারবা? প্লাস্টিড। প্লাস্টিডের বলতে প্লাস্টিডের মধ্যে কোন অঙ্গাণু, মানে কোনটা? ক্লোরোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্ট, ঠিক আছে। এখানে বলতে হবে প্লাস্টিড বললেও হবে, কিন্তু প্লাস্টিডের মধ্যে ক্লোরোপ্লাস্ট বলতে হবে। তাহলে এখানে ওয়াই দিয়ে একটা কোশ্চেন আছে, উদ্দীপকের ওয়াই অঙ্গাণু গঠন সহ কাজ লিখে। তাহলে ওয়াই মানে ক্লোরোপ্লাস্ট আমরা জানি, আর গঠন লিখলে এক, কাজ লিখলে আরো এক। এবার বলছে অঙ্গাণু জেড কোষের জন্য জারণ প্রক্রিয়ায় শক্তি উৎপাদন করতে পারে। তাহলে জেড কোন অঙ্গাণু হবে? মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া। তাহলে বলছে মাইটোকন্ড্রিয়ার চিত্র আঁকতে হবে, চিত্র লেবেলিং সব আঁকতে হবে। মাইটোকন্ড্রিয়া লেখার জন্য এক, এটা হল জ্ঞানমূলক। তার চিত্র লেখার জন্য আরো এক, এবং তার বর্ণনা লিখতে হবে। বর্ণনা লিখে, হ্যাঁ, ভৌত গঠনের বর্ণনা লিখে তারপরে সেখানে সংঘটিত তিনটা প্রক্রিয়ার নাম লিখতে হবে। তাহলে মাইটোকন্ড্রিয়াতে ঘটে এমন তিনটা প্রক্রিয়ার নাম কেউ বলতে পারবা? মাইটোকন্ড্রিয়াতে ঘটবে এরকম তিনটা প্রক্রিয়া, তিনটা শারীরবৃত্তীয় প্রক্রিয়ার নাম লেখো। কেউ পারবা? মাইটোকন্ড্রিয়াতে ঘটে এরকম শ্বসন। শ্বসনের মধ্যে স্টেপ গুলো আছে না, কোন স্টেপ গুলো ঘটে? ক্রেবস চক্র। ক্রেবস চক্র। হ্যাঁ, ক্রেবস ক্রেবস চক্র আর ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। ইলেকট্রন প্রবাহতন্ত্র। জি, হ্যাঁ, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। দুইটা হলো। আরেকটা C4 চক্র, C3 চক্র নাকি? না 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 না, ওগুলো ক্লোরোপ্লাস্টে হয়। আরেকটা তুমি দিতে পারো ফ্যাটি অ্যাসিড চক্র। ফ্যাটি অ্যাসিড চক্র, ঠিক আছে? ফ্যাটি অ্যাসিড চক্র, ক্রেবস চক্র আর ইলেকট্রন প্রবাহতন্ত্র, এই তিনটা চক্র ঘটবে। আচ্ছা, এখানে বলছে কোষের প্রোটিন তৈরির কারখানা কোনটি? কে বলতে পারবে? কোষের প্রোটিন তৈরি রাইবোজোম। রাইবোজোম, ঠিক আছে। সাইটোসেলের কাজ কি? সাইটোসোলের কাজ কি? সাইটোসোল কি জিনিস? এখানে সাইটোসোলের সংজ্ঞা লিখতে হবে প্লাস কাজ লিখতে হবে। তাহলে সাইটোসোল কাকে বলে? কে বলতে পারবা? সাইটোপ্লাজমের জেলের মতো অংশ। এখানে বলতে হবে যে কোষঝিল্লি দ্বারা আবৃত। প্রথমে বলতে হবে কোষঝিল্লি দ্বারা আবৃত। হ্যাঁ, সাইটোপ্লাজমের যে অংশ, হ্যাঁ, সাইটোপ্লাজমের যে অংশ নিউক্লিয়াস এবং কোষ অঙ্গাণু থেকে পৃথক। সাইটোপ্লাজমের যে তরল অংশ, সাইটোপ্লাজমের যে তরল অংশ, হ্যাঁ, নিউক্লিয়াস এবং কোষ অঙ্গাণু থেকে পৃথক থাকে, তাকে সাইটোসোল বলে। হ্যাঁ, সাইটোসোল আসলে সাইটোপ্লাজমের মাতৃকা, যেটা সেটাই হলো সাইটোসোল। বুঝছো? তাহলে আমরা কি বলবো? কোষঝিল্লি দ্বারা আবৃত, হ্যাঁ, সাইটোপ্লাজমের যে তরল অংশ নিউক্লিয়াস এবং কোষ অঙ্গাণু থেকে পৃথক থাকে, তাকেই আমরা বলবো সাইটোসল। এর কাজগুলো লিখতে হবে। তাহলে এই ছিল 2 নম্বর। এবার আসি নমুনা 3। এখানে আছে সি ও ডি হলো যথাক্রমে মাতৃকোষ ও অপত্যকোষ। সি হলো মাতৃকোষ আর ডি হলো অপত্যকোষ, যাদের প্রত্যেকটিতে 20টি করে ক্রোমোজোম রয়েছে। তাহলে 1 নম্বর প্যারার যে ইগুলো আছে, সেই প্যারার আমরা বলছি যে সি ও ডি দুইটাতেই মাতৃকোষ এবং অপত্যকোষে দুইটাতেই 20টি করে ক্রোমোজোম আছে। আর 2 নম্বর প্যারাতে আছে ই ও এফ হলো যথাক্রমে মাতৃকোষ ও অপত্যকোষ। এই কোষ দুটিতে যথাক্রমে 10টি ও 5টি করে ক্রোমোজোম রয়েছে। তাহলে পরের যে প্যারা আছে সেখানে মাতৃকোষে 10টি, কিন্তু অপত্যকোষে আছে 5টি করে ক্রোমোজোম। তাহলে আমরা এখন গ নম্বরে যাই। গ নম্বরে বলতেছে উদ্দীপকের সি কোষে। তাহলে উদ্দীপকের সি কোষ হলো মাতৃকোষ। সংগঠিত বিভাজন, কি বিভাজন হতে পারে? মাইটোসিস। মাইটোসিস, গুড। তাহলে মাইটোসিস বিভাজনের গুরুত্ব লিখতে হবে। গুরুত্ব মাইটোসিস বিভাজন লেখার জন্য এক,
গুরুত্বগুলো লেখার জন্য গুরুত্ব এখানে 2টা বা 3টা গুরুত্ব লিখলেই হবে। আর তৃতীয় ধাপটি বর্ণনা করো। তাহলে মাইটোসিসের তৃতীয় ধাপটার নাম কি? প্রোফেজ ও মাইটোসিসের মেটাফেজ। মেটাফেজ। মাইটোসিসের তৃতীয় মেটাফেজ। তৃতীয় হলো Yes. মেটাফেজ। এখন এই মেটাফেজ ধাপের বৈশিষ্ট্যগুলো একটু কেউ ডিসক্রাইব করো, কি কি হতে পারে? মেটাফেজের বৈশিষ্ট্যগুলো কি কি হতে পারে, কারো মনে আছে? স্পিন্ডল। স্পিন্ডল যন্ত্রের গঠন সম্পন্ন হয়। তারপরে স্পিন্ডল যন্ত্রের বিষুবীয় অঞ্চলে কি আসবে? স্পিন্ডল যন্ত্রের বিষুবীয় অঞ্চলে কে আসবে? ক্রোমোজোম। ক্রোমোজোমের ক্রোমোজোম গুলো। ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার স্পিন্ডল যন্ত্রের বিষুবীয় অঞ্চলে বিন্যস্ত হয়। এই বিন্যাসকে কি বলা হয়? স্পিন্ডল যন্ত্রের বিষুবীয় অঞ্চলে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার যখন বিন্যস্ত হয়, মানে স্পিন্ডল যন্ত্রের মাঝখানে যখন চলে আসে, তখন এই বিন্যাসটাকে কি বলে? মেটাকাইনেসিস। মেটাকাইনেসিস। তারপর আমরা আরো একে বলবো যে এই পর্যায়ে ক্রোমোজোম গুলো সর্বাধিক খাটো এবং মোটা হয়, এই জন্য এদের হ্যাঁ গণনা করা যায় এবং স্পষ্ট দেখা যায়। সংখ্যা এবং আকৃতি আমরা বুঝতে পারি। তারপর আমরা আর কি বলবো, আর কি বৈশিষ্ট্য আছে মেটাফেজের? আর কি বৈশিষ্ট্য আছে? এই পর্যায়ে শেষের দিকে কি ঘটনা ঘটে? প্রতিটি সেন্ট্রোমিয়ার বিভক্ত হয়ে দুটি সেন্ট্রোমিয়ার সেন্ট্রোমিয়ার বিভক্ত হয়। সৃষ্টি করে। বিভক্ত হয় বলা ঠিক হবে দুটি না। অপত্য সেন্ট্রোমিয়ার সৃষ্টি করে। হ্যাঁ, এখানে অপত্য সেন্ট্রোমিয়ার। এখানে বিভক্ত হওয়া কথা ঠিক হবে না। এখানে বলতে হবে এই পর্যায়ে শেষের দিকে যে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারের বিভাজন শুরু হয়। শুরু হয় কথাটা বলতে হবে, একবারে বিভক্ত হয় এটা বলা যাবে না। ঠিক আছে? কারণ আমরা একবারে বিভক্ত হওয়া দেখবো কোথায়? অ্যানাফেজে। তাহলে আমরা বলবো এই পর্যায়ের শেষের দিকে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারের বিভাজন শুরু হয়। আচ্ছা, এবার ঘ নম্বরে আসি। উদ্দীপকের কোষে সংগঠিত বিভাজন। তাহলে কোষটা হলো নিচের প্যারা, কি কোষ হবে এটা? মাতৃকোষ। এবং মাতৃকোষের বিভাজনটা কি? 2 নম্বর প্যারার বিভাজনটা কি? কি বিভাজন? মায়োসিস। মায়োসিস বিভাজন। মিওসিস। হ্যাঁ, মিওসিস বললে হবে, মায়োসিস বললে হবে। মায়োসিস বিভাজনের যে উপপর্যায়ের কারণে জীব বৈচিত্র্য দেখা যায়, তাহলে কোন উপপর্যায়ে সাধারণত জীব বৈচিত্র্য বা ক্রসিং ওভার যে আমরা যে করেছিলাম? মায়োসিস এক। মায়োসিস 1 তো বুঝতেই পারছি। মায়োসিস 1 এর কোন উপপর্যায়ে ক্রসিং ওভার বা জীব বৈচিত্র্য ঘটে? প্যাকাইটিন। প্যাকাইটিন। তাহলে এখানে প্যাকাইটিন আসবে। প্যাকাইটিন উপপর্যায়ের কারণে জীব বৈচিত্র্য দেখা যায়, তা চিত্র সহ বর্ণনা করে। দেন তোমাকে প্যাকাইটিন উপপর্যায়ের যে বৈশিষ্ট্যগুলো আছে, চিত্রগুলো আছে, সেখানে তুলে ধরতে হবে। প্যাকেটিন উপপর্যায়ের বৈশিষ্ট্যগুলো কারো মনে আছে, বলতে পারবা? প্যাকেটিন উপপর্যায়ে কি কি হয়েছিল? ওই যে স্যার ক্রোমোজোম গুলো মানে বেশি খাটো মোটা হয়ে যায়। হ্যাঁ, ঠিক আছে। তারপর তারপরে ক্রোমোজোম গুলো সেন্ট্রোমিয়ার ওই বাদে যে একটা যে টেট্রাড নাকি বিভক্ত হয়ে যায়। না, ক্রোমোজোম গুলো সেন্ট্রোমিয়ার বাদে লম্বালম্বি বাহুগুলো কি হয়? দ্বিখণ্ডিত হয়। আর হুম দ্বিখণ্ডিত হয়ে কি তৈরি করে? দ্বিখণ্ডিত হয়। দ্বিখণ্ডিত হয়ে কি তৈরি করবে? ক্রোমাটিড। তা ক্রোমাটিড। হুম। ক্রোমাটিড, জি, 4টি ক্রোমাটিড। 4টি ক্রোমাটিড উৎপন্ন না, করে। এই 4টি না, একটা ক্রোমোজোম 2টা ক্রোমাটিড তৈরি করবে। আচ্ছা, এবার পরের বৈশিষ্ট্যটা এভাবে লিখতে হ্যাঁ, হবে। মানে 2টা ক্রোমোজোম, 4টি। এবার এভাবে লিখতে হবে যে একটি বায়োভ্যালেন্টে আমরা জানি 2টা ক্রোমোজোম থাকে। তাহলে একটি বায়োভ্যালেন্টের একই ক্রোমোজোমে একই ক্রোমোজোমের 2টি ক্রোমাটিড হলো সিস্টার ক্রোমাটিড। ঠিক আছে? আবার বলবো, একটি বায়োভ্যালেন্টের 2টি ভিন্ন ক্রোমোজোমের ক্রোমাটিড দ্বয়কে বলবো নন সিস্টার ক্রোমাটিড। তাহলে তোমাকে এভাবে বলতে হবে, একটি বায়োভ্যালেন্টের একই ক্রোমোজোমের 2টা ক্রোমাটিড সিস্টার ক্রোমাটিড, এবং একটি বায়োভ্যালেন্টের 2টি ভিন্ন ক্রোমোজোমের ক্রোমাটিড দুটিকে নন সিস্টার ক্রোমাটিড বলা হয়। এবার আমরা বলবো কি, একটি বায়োভ্যালেন্টের 4টি ক্রোমাটিডকে টেট্রাড বলে। একটি বায়োভ্যালেন্টের 4টি ক্রোমাটিডকে কি বলবো? টেট্রাড। তাহলে একটা টেট্রাডে কয়টা সেন্ট্রোমিয়ার থাকবে? কে বলতে পারবা? 8টা। না, একটা টেট্রাড বা একটা বায়োভ্যালেন্টে কয়টা সেন্ট্রোমিয়ার থাকবে? 2টি। 2টি। গুড। ছিল। কারণ আমরা জানি ক্রোমোজোম হলো 2টি। ক্রোমোজোমের 2টা যেমন সেন্ট্রোমিয়ার আছে, ক্রোমোজোম গুলো যখন ক্রোমাটিড গঠন করবে তখন কিন্তু সেন্ট্রোমিয়ারের ভাগ হবে না।
ক্রোমোজোমের বাহুর ভাগ হবে, সেন্ট্রোমিয়ার কিন্তু দুইটাই আছে। তাহলে একটা টেট্রাড বা একটা বাইভ্যালেন্টে ক্রোমোজোম সংখ্যা হবে, এই সরি ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার হবে দুইটি। আচ্ছা, আর কি বৈশিষ্ট্য আছে? দুইটি নন সিস্টার ক্রোমাটিড দ্বয়ের মধ্যে এক্স আকৃতির একটা সংযোগ স্থান থাকবে, যার নাম কি? কায়াজমা। কাজমা। এই কাজমা নামক স্থানে কি হবে? ক্রসিং ওভার ক্রস লিঙ্ক ঘটে। এবং এই পর্যায়ে নিউক্লিওলাস ও নিউক্লিয়ার পর্দা স্পষ্ট দেখা যায়। তাহলে এই ছিল প্যাকেটিনের বৈশিষ্ট্যগুলো। আচ্ছা, এবার আসছি এমপিএফ এর পুনরূপ লিখো। তাহলে এমপিএফ এর পুনরূপ কি হবে, কে বলতে পারবা? এমপিএফ এর পুনরূপ ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর। তাহলে ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর, এই এমপিএফ এটা কোথায় তৈরি হয়? এমপিএফ প্রোটিন কোথায় তৈরি হয়? সেল সাইকেলের G2 দশাতে। সাইটোকাইনেসিসের গুরুত্ব লিখো। এখানে সাইটোকাইনেসিস সংজ্ঞা দিতে হবে প্লাস তার গুরুত্ব লিখতে হবে। কেউ বলতে পারবা সাইটোকাইনেসিস কাকে বলে? তো সাইটোপ্লাজমের বিভাজনকে সাইটোকাইনেসিস। আচ্ছা, হয়েছে, কিন্তু আরেকটু ভালো মাইটোসিস আরেকটু মাইটোসিস কোষ বিভাজনের কার সাইটোপ্লাজম সেটা বলতে হবে। কার সাইটোপ্লাজম? সাইটোপ্লাজমটা কার? মাতৃকোষে। তাহলে বলতে হবে মাতৃকোষের। মাতৃকোষের সাইটোপ্লাজমের বিভাজনকে সাইটোকাইনেসিস বলে। আচ্ছা, এবার সাইটোকাইনেসিসের গুরুত্ব। তাহলে সাইটোকাইনেসিসের গুরুত্ব কি লেখা যাবে বলো দেখি? সাইটোকাইনেসিসের গুরুত্ব বলতে পারবা? সাইটোকাইনেসিসের গুরুত্ব এটা হবে যে যদি কোষের মাতৃকোষে যদি সাইটোকাইনেসিস না ঘটে, তাহলে কখনোই একটা মাতৃকোষ ভেঙে বিভাজিত হয়ে দুইটি অপত্য কোষ তৈরি হবে না। হ্যাঁ, সাইটোকাইনেসিস না ঘটলে দেখা যাবে যে একটা মাতৃকোষের মধ্যে দুইটি নিউক্লিয়াস তৈরি হয়ে গেছে, ঠিক আছে, একাধিক নিউক্লিয়াস বিশিষ্ট কোষের সৃষ্টি হবে। এই জন্য সাইটোকাইনেসিসের গুরুত্ব রয়েছে। তাহলে সাইটোকাইনেসিসের কারণেই মূলত একটা কোষ বিভাজিত হয়ে দুইটি কোষ তৈরি হতে পারে। আচ্ছা, এই হলো 3 নম্বরের নমুনা কোশ্চেন। আমরা এবার যাবো 4 নম্বর নমুনা কোশ্চেন। আরিফ মাংস দিয়ে ভাত খেলো। এখানে আরিফ মাংস একটা খাদ্য আর ভাত হলো আরো একটা খাদ্য। তাহলে দুইটা খাদ্য আমরা দেখতে পাচ্ছি। তাহলে প্রথম খাদ্য হলো মাংস, দ্বিতীয় খাদ্য হলো ভাত। আচ্ছা, এবার আসি মোম খেয়ে আদ্র বিশ্লেষণ করলে কি, সরি 1 নম্বর হলো এনএডিপির পুনরূপ লিখো। এনএডিপির পুনরূপ আমরা যখন এনজাইম পড়াই তখন আমি এনএডিপির পুনরূপ লিখেছিলাম। হ্যাঁ, কেউ বলতে পারবা এনএডিপির পুনরূপটা কি? নিকোটিনামাইড অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড ফসফেট। হ্যাঁ, গুড। আচ্ছা, এবার আসবো খ নম্বর। মোম খেয়ে আদ্র বিশ্লেষণ করলে কি কি উপাদান পাওয়া যাবে? তাহলে এখানে তোমার দুইটা জিনিস জানতে হবে। একটা হলো মোম, মোম কাকে বলে, আর একে বিশ্লেষণ করে কি উপাদান পাওয়া যাবে। তাহলে মোম কাকে বলে? ফ্যাটি অ্যাসিড ট্রাইহাইড্রিক অ্যালকোহলের পরিবর্তে মনোহাইড্রিক অ্যালকোহল বিশিষ্ট উপাদানে এস্টারভূত হলে তাকে মোম বলে। এখানে বলতে হবে যে মনো হাইড্রক্সি অ্যালকোহল এবং ফ্যাটি অ্যাসিডের এস্টার যৌগ, ঠিক আছে, মনোহাইড্রিক অ্যালকোহল এবং ফ্যাটি অ্যাসিডের এস্টার যৌগকে মোম বলে। সেটা যে ট্রাইহাইড্রিক অ্যালকোহলের পরিবর্তে মনোহাইড্রিক। ওটা ঠিক আছে, কিন্তু ওই যে ফ্যাটি অ্যাসিডের এস্টার যৌগ বলতে হবে। তুমি ওই ট্রাইহাইড্রিক অ্যালকোহলের বদলে ওটা লেখার দরকারই নাই, একবার ডাইরেক্ট লিখে দিবা মনোহাইড্রক্সি অ্যালকোহল। তাহলে মনোহাইড্রক্সি অ্যালকোহল এবং ফ্যাটি অ্যাসিডের এস্টার যৌগকে মোম বলে। তাহলে একে আদ্র বিশ্লেষণ করলে বা ভাঙলে কি কি পাবো? অবশ্যই তাহলে একটা ফ্যাটি অ্যাসিড পাবো, আরেকটা কি পাবো? অ্যালকোহল। তাহলে একে বিশ্লেষণ করলে ফ্যাটি অ্যাসিড এবং অ্যালকোহল পাওয়া যায়, অ্যালকোহল পাবে, ঠিক আছে, ফ্যাটি অ্যাসিড এবং অ্যালকোহল পাওয়া যায়। ফ্যাটি অ্যাসিডে যে কার্বন পরিসর সেটা কত থাকবে? কার্বন 14 থেকে 24 থেকে স্যার 24 থেকে না না 36 না না নাকি? এখানে তো দুইটা উপাদান পাওয়া যাবে, একটা ফ্যাটি অ্যাসিড আর একটা হলো অ্যালকোহল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে ফ্যাটি অ্যাসিডের ওই গঠনে তো
ফ্যাটি ও অ্যাসিড 14 থেকে 36 ফ্যাটি অ্যাসিড। না 24 থেকে 36 হবে না, ওটা হলো তোমার 14 স্যার। হ্যাঁ 14 থেকে 36। 36। হ্যাঁ আর যদি স্যার অ্যালকোহল, ফ্যাটি অ্যাসিডের ক্ষেত্রে 14 থেকে 36, হ্যাঁ আচ্ছা অ্যালকোহলের ক্ষেত্রে 16 থেকে 36। হ্যাঁ ঠিক আছে। আর যদি আমি মোম বলি, মোম যখন বলবো তখন হবে 24 থেকে 36। ওকে। জি স্যার, জি স্যার, এ কোনো মোমের ক্ষেত্রে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ। এবার আসবো গ, উদ্দীপকের শেষোক্ত খাদ্যে বিদ্যমান যৌগ পদার্থের গঠনভিত্তিক শ্রেণীবিভাগ উদাহরণ সহ ছক আকারে দেখাও। তাহলে আমরা বলছি শেষোক্ত খাদ্যটা কি? ভাত। তাহলে ভাত কি ধরনের খাদ্য? ভাত, শর্করা। শর্করা, শর্করা। অবশ্যই শর্করা, বা কেউ স্টার্চও লিখতে পারো। তো স্টার্চ লেখো বা শর্করা লেখো, দুটোই কারেক্ট, কারণ দুটোই হলো শর্করা। স্টার্চ শর্করা, এমনি শর্করা এগুলো হবে। তাহলে তার গঠনভিত্তিক শ্রেণীবিভাগ বলতে কোনগুলোকে বোঝানো হয়েছে? শর্করার গঠনভিত্তিক শ্রেণীবিভাগ কোনগুলো বলতে পারবা? আর সুক্রোজ আর কিটোজ। না না না, এখানে হলো গঠনভিত্তিক শ্রেণীবিভাগ বলতে তোমার হলো মনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড, আচ্ছা, মনোস্যাকারাইড, অলিগোস্যাকারাইড, ডাইস্যাকারাইড আর পলিস্যাকারাইড। ট্রাইস্যাকারাইড, আর পলিস্যাকারাইড। পলিস্যাকারাইড। জি স্যার। এই চারটার সংজ্ঞা লিখতে হবে প্লাস উদাহরণ। তাহলে মনোস্যাকারাইডের সংজ্ঞা আমাদের মনে আছে, যে যেসব শর্করাকে এক কার্বন আর্দ্র বিশিষ্ট। বিশ্লেষণ করলে শর্করার আর কোনো ক্ষুদ্রতম একক পাওয়া যায় না। উদাহরণ গ্লুকোজ। আবার ডাইস্যাকারাইড কি? যেসব শর্করাকে আর্দ্র বিশ্লেষণ করলে দুইটি মনোস্যাকারাইড দুইটি। পাওয়া যায়। উদাহরণ ল্যাকটোজ, সুক্রোজ এগুলো। আবার অলিগোস্যাকারাইড, যেসব শর্করাকে আর্দ্র বিশ্লেষণ করলে 3 থেকে 10টি মনোস্যাকারাইড একক পাওয়া যায়। উদাহরণ র্যাফিনল। পলিস্যাকারাইড কি হবে? যেসব শর্করাকে আর্দ্র বিশ্লেষণ করলে 10-এর অধিক সংখ্যক মনোস্যাকারাইড পাওয়া যায়। পলিস্যাকারাইড, তাকে পলিস্যাকারাইড বলবো। উদাহরণ স্টার্চ, সেলুলোজ ইত্যাদি। তো এটা ছক আকারে তোমাকে দেখাতে হবে। আচ্ছা এবারে আমরা আসি ঘ, উদ্দীপকে প্রথমোক্ত খাদ্যে বিদ্যমান যৌগ পদার্থের স্যার এগুলো যে বিক্রিয়া বা স্যার গাঠনিক চিত্র কি দেওয়া লাগবে? না ওটা এখানে এখানে লাগবে না, ওটা তো এখানে চাইনি। ঠিক আছে, ওই স্ট্রাকচার দিয়ে লেখার দরকার নাই, এখানে তো ওটা চাইনি। ওটা যখন চাইবে তখন লিখতে হবে, না চাইলে খামাখা দিবা কেন? আচ্ছা ঘ নাম্বার, উদ্দীপকের প্রথমোক্ত খাদ্যে বিদ্যমান জৈব পদার্থের বৈশিষ্ট্য। তাহলে প্রথমোক্ত খাদ্য এখানে কি? মাংস। মাংস কি ধরনের জৈব পদার্থ? প্রোটিন। 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 তাহলে এক পেয়ে গেলা। তার বৈশিষ্ট্য লিখতে হবে, প্রোটিনের বৈশিষ্ট্য লিখিয়ে জীব দেহে তার গাঠনিক ও বিপাকীয় ভূমিকা লিখে। তাহলে জীব দেহে তার গাঠনিক মানে কিভাবে তার গঠন হয়, এটা করার জন্য তুমি কোনটা লিখবো? গাঠনিক অংশটা কিভাবে লিখবো আমি একটু দেখাই। গাঠনিক অংশটা তোমাকে লিখতে হলে এই যে এই গঠনটা লিখতে হবে। ঠিক আছে, এই যে আমরা এখানে যেমন দেখাচ্ছি, অ্যামাইনো অ্যাসিড বাম দিকে, ডান দিকে আরেকটা অ্যামাইনো অ্যাসিড। দুই অ্যামাইনো অ্যাসিডের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে একটা অ্যামাইনো অ্যাসিডের কার্বক্সিল মূলক থেকে ওইচ, এবং আরেকটা অ্যামাইনো অ্যাসিডের অ্যামাইনো মূলক থেকে এইচ। হ্যাঁ, দুটো মিলে হাইড্রোজেন আর হাইড্রোক্সিল মিলে পানি অপসারিত হয়ে যাচ্ছে, এবং এর সাথে একটা পেপটাইড বন্ধন তৈরি হয়ে যাচ্ছে। হ্যাঁ, এবং এরকম দেখা যায় অ্যামাইনো অ্যাসিড গুলো এরূপ পেপটাইড বন্ধন সৃষ্টির মাধ্যমে একটা প্রোটিন গঠন করে বা একটা পলিপেপটাইড গঠন করে। তাহলে তোমাকে এই স্ট্রাকচারটা দিয়ে এই গাঠনিক গঠনটা বোঝাতে হবে। ঠিক আছে, এই যে গাঠনিক, জীব দিয়ে তার গাঠনিক এবং বিপাকীয় ভূমিকা লিখবে। তাহলে ওই স্ট্রাকচারটা দিয়ে তোমার কিছু গঠনমূলক যে কাজগুলো আছে সেগুলো লিখতে হবে, এবং বিপাকীয় যে কাজগুলো আছে সেগুলো লিখতে হবে, কিন্তু ওই স্ট্রাকচারটা তোমাকে দেওয়া লাগবে। অ্যামাইনো অ্যাসিডের পেপটাইড বন্ডের যে স্ট্রাকচারটা দেখালাম। আচ্ছা এবার নমুনা প্রশ্ন 5। এখানে কো এর পূর্ণরূপ ইংরেজিতে লিখো, কি হবে? কো এর পূর্ণরূপ কোএনজাইম। কোএনজাইম এ লিখতে হবে, লাস্টে এ অবশ্যই দিতে হবে। ও হ্যাঁ হ্যাঁ, জি স্যার, কোএনজাইম। এ। অ্যাপোএনজাইমের গাঠনিক একক কি? এখানে অ্যাপোএনজাইমের সংজ্ঞা লিখতে হবে, তারপরে গাঠনিক একক লিখতে হবে। অ্যাপোএনজাইমের সংজ্ঞাটা কারো মনে আছে? এই কোশ্চেনটা মনে হয় এর আগে বলেছিলাম, তারপর আবার একটু রিপিট করছি। অ্যাপোএনজাইমের সংজ্ঞাটা মনে আছে?
যে কনজুগেটেড প্রোটিন অংশকে অ্যাপোএনজাইম বলে, মনে পড়েছে? কনজুগেটেড প্রোটিন অংশকে অ্যাপোএনজাইম বলা হয়। তাহলে অ্যাপোএনজাইম প্রোটিন দ্বারা গঠিত, তাহলে প্রোটিনের একক যেটা, অ্যাপোএনজাইমের একক সেটা। তাহলে প্রোটিনের এককের নাম কি? প্রোটিনের এককের নাম কি? অ্যামাইনো অ্যাসিড। তাহলে প্রোটিনের এককের নাম হবে অ্যামাইনো অ্যাসিড। তাহলে অ্যাপোএনজাইমের সংজ্ঞাটা হলো কনজুগেটেড প্রোটিন অংশকে অ্যাপোএনজাইম বলে এবং অ্যাপোএনজাইমের একক হলো অ্যামাইনো অ্যাসিড। উদ্দীপকের বি এর বৈশিষ্ট্য সহ কাজগুলো উল্লেখ করো। উদ্দীপকের বি এখানে কি বোঝানো হয়েছে, কেউ বলতে পারবা? উদ্দীপকের বিটা এখানে কি? কি প্রোটিন স্যার? না, ভালো করে খেয়াল করো। বি তারপরে লিপিড লিপিড, হ্যাঁ লিপিড হবে। আর লিপিড অ্যারো চিহ্নের উপরে এ দেওয়া আছে, এই জিনিসটা কি? পানি। না, এনজাইম এনজাইম। এ হবে এনজাইম। এনজাইম। এখানকার এনজাইম হলো লাইপেজ। কেউ লাইপেজ এনজাইম লিখলেও হবে বা শুধু এনজাইম লিখলেও হবে। তাহলে উদ্দীপকের বি মানে লিপিডের বৈশিষ্ট্য লিখতে হবে। লিপিডের জন্য 1, লিপিডের বৈশিষ্ট্য কয়েকটা লেখার জন্য 1, আর কাজ লেখার জন্য আরো 1। লিপিডের বৈশিষ্ট্যগুলো কেউ বলতে পারবা? লিপিড বর্ণবিহীন, স্বাদবিহীন, স্যার গন্ধহীন, খাদ্য হিসেবে সঞ্চয় থাকে। না, তারপরে আমরা বলবো এরা পানিতে অদ্রবণীয়, পানিতে অদ্রবণীয়, পানির চেয়ে হালকা, এই জন্য পানিতে ভেসে থাকে। জীবদেহে খাদ্য হিসেবে সঞ্চয় থাকে। হ্যাঁ, তারপরে আর কি আছে? আরো অনেক আছে। এদের ফ্যাটি অ্যাসিড এবং গলনাঙ্ক নেই স্যার। গ্লিসারলের এস্টার যৌগকে লিপিড বলা হয়। তারপরে এদের আণবিক ওজন বৃদ্ধির সাথে সাথে এদের গলনাঙ্ক বৃদ্ধি পায়। তারপরে আরো কি বলবো, এরা জৈব দ্রাবকে দ্রবণীয়। গলনাঙ্ক নেই। জৈব দ্রাবক বলতে ইথার, ক্লোরোফর্ম, অ্যালকোহল ইত্যাদি। আচ্ছা, এবারে কাজগুলো লিখবা। উদ্দীপকের এই যৌগটির নামকরণের নিয়মাবলী উদাহরণ সহ বর্ণনা করো। তাহলে এই যৌগটি হলো এনজাইম। এনজাইম লেখার জন্য 1 এবং নামকরণের নিয়মাবলী কয়টা আছে? নামকরণের 3টা। তাহলে 3টা নামকরণ নিয়মাবলী কেউ বলতে পারবা? নামকরণের 3টা নিয়মাবলী। একটা ছিল সাবস্ট্রেটের প্রকৃতি অনুসারে, তারপরে আরেকটা বিক্রিয়ার ধরন অনুসারে, ধরন অনুসারে, 3 সাবস্ট্রেট, সাবটাইপ এবং বিক্রিয়ার ধরন অনুসারে, সাবস্ট্রেটের নাম এবং বিক্রিয়ার ধরন অনুসারে, দুটোর মিলিত প্রভাবে। তাহলে এই 3টা নামকরণের তোমাকে কিভাবে হয় সেটা লিখতে হবে, প্লাস এক্সাম্পল লিখতে হবে। এক্সাম্পল লিখে তোমাকে এটা বলতে হবে। তাহলে এই হলো 5 নম্বর। আমরা এবার এমসিকিউ একটু যাই। এখানে বলছে ইলায়োপ্লাস্ট কি সঞ্চয় করে। ইলায়োপ্লাস্ট জিনিসটা কি, কেউ বলতে পারবা? ইলায়োপ্লাস্ট জিনিসটা কি? এটা এক ধরনের লিউকোপ্লাস্ট। কোন ধরনের লিউকোপ্লাস্ট? কোন খাদ্য সঞ্চয় করলে তাকে ইলায়োপ্লাস্ট বলে, মনে আছে? 3 ধরনের খাদ্য ছিল, একটা চর্বি, একটা শর্করা, একটা আমিষ। তাহলে শর্করা সঞ্চয়কারী লিউকোপ্লাস্টের একটা নাম, চর্বি সঞ্চয়কারী লিউকোপ্লাস্টের একটা নাম, আমিষ সঞ্চয়কারী লিউকোপ্লাস্টের একটা নাম। তাহলে এখানে ইলায়োপ্লাস্ট কোনটা হবে? চর্বি সঞ্চয় করে, তাহলে চর্বি সঞ্চয়কারী লিউকোপ্লাস্টকে আমরা বলবো ইলায়োপ্লাস্ট। তাহলে শর্করা সঞ্চয়কারী লিউকোপ্লাস্টের নাম কি? শর্করা সঞ্চয়কারী লিউকোপ্লাস্টের নাম কেউ বলতে পারছো না? শর্করা সঞ্চয়কারী লিউকোপ্লাস্টকে কি বলা হয়? অ্যামাইলোপ্লাস্ট। কি বলা হয়? অ্যামাইলোপ্লাস্ট। আর আরেকটা হচ্ছে আমিষ। তাহলে আমিষ সঞ্চয়কারী লিউকোপ্লাস্টকে কি বলবো? অ্যালিউরোপ্লাস্ট বা প্রোটিনোপ্লাস্ট। তাহলে আমিষ সঞ্চয়কারী লিউকোপ্লাস্টকে বলবো অ্যালিউরোপ্লাস্ট বা প্রোটিনোপ্লাস্ট। প্রোটিন তৈরির কারখানায় এ সাইট, পি সাইট, মেমব্রেন বিদ্যমান। নিচের কোনটি সঠিক? 2 নম্বরটা কেউ বলতে পারবা?
2 নম্বরটা কে বলতে পারবা? এ সাইট আর এ সাইট আর পি সাইট এটা কোথায় থাকে, কোন অঙ্গনুতে থাকে? এখানে আগে উদ্দীপকটা বুঝো, প্রোটিন তৈরির কারখানায়, প্রোটিন তৈরির কারখানা কাকে বলা হয়? রাইবোজোম। তাহলে অবশ্যই রাইবোজোমে কয়টা সাইট ছিল? রাইবোজোমে যে দুইটা সাব ইউনিট ছিল, একটা ছোট 40 আর একটা বড় ছিল 60, যেটা আমি বললাম প্রকৃতকোষী রাইবোজোম। তাহলে ছোট সাব ইউনিট হলো 40 আর বড় সাব ইউনিট হলো 60। 60 সাব ইউনিটের ভিতরে 3টা সাইট ছিল। একটা ছিল এ সাইট, এর দিকে অ্যামাইনো অ্যাসিড প্রবেশ করে, পি সাইটে পলিপেপটাইড তৈরি হয়, আর আরেকটা ছিল ই সাইট, ই সাইট দিয়ে পলিপেপটাইড বের হয়। তো এখানে দুইটা সাইটের নাম দেওয়া আছে, এ সাইট আর পি সাইট, তাহলে 1 ও 2 হবে। মেমব্রেন বিদ্যমান 3, রাইবোজোমে কি ঝিল্লি বা মেমব্রেন আছে? না স্যার। নাই, তাহলে 3টা হবে না, মেমব্রেন নাই। তাহলে এখানে অ্যান্সার হবে ক, 1 ও 2। আচ্ছা, এবার এখানে একটা ছক দেওয়া আছে, ছকের বাম সাইডে দেওয়া আছে পদার্থের নাম, আর ডান সাইডের কলামে দেওয়া আছে এককের নাম, আর শেষ কলামে দেওয়া আছে বন্ধনের নাম। তাহলে 1 নম্বর দেওয়া আছে শর্করা পদার্থের নাম, এককের নামটা কি হবে? শর্করার এককের নাম কে বলতে পারবা? শর্করার এককের নাম কি হবে? কেউ বলতে পারছো না? শর্করার ক্ষুদ্রতম এককের নাম কি, যাকে বিশ্লেষণ করলে আর কোনো একক পাওয়া যাবে না? মনোস্যাকারাইড। ইয়েস, মনোস্যাকারাইড। আজকে সংখ্যা ক্ষেত্রে বললাম, তাহলে মনোস্যাকারাইড। বা কেউ যদি এখানে গ্লুকোজও লেখো সেক্ষেত্রেও মার্কস পাবে। মনোস্যাকারাইডের যে কোনো একটা উদাহরণ লিখলেও হবে, বা মনোস্যাকারাইড লিখলেও হবে। মনোস্যাকারাইড লেখাটাই ভালো, তবে যে কোনো উদাহরণও যদি কেউ লিখে ফেলে, গ্লুকোজ, ফ্রুক্টোজ, ম্যানোজ, ওটা লিখলেও মার্কস পেয়ে যাবে। বন্ধনের নাম, তাহলে গ্লুকোজ আরেকটা গ্লুকোজের সাথে কি বন্ধন দ্বারা যুক্ত থাকবে? Glycosidic. গুড, গ্লাইকোসাইডিক বন্ধন। এখানে আমরা ওই আলফা 1 4 আলফা 1 6 এগুলো লেখার দরকার নাই, শুধু বন্ধনটার নাম আমরা লিখবো গ্লাইকোসাইডিক বন্ধন। আচ্ছা, এবার আসি আমিষ। তাহলে আমিষের এককের নাম কি? আজকেই বলা হয়েছে, অ্যামাইনো অ্যাসিড। অ্যামাইনো অ্যাসিড। গুড। তাহলে অ্যামাইনো অ্যাসিড আরেকটা অ্যামাইনো অ্যাসিডের সাথে কি বন্ধন দ্বারা যুক্ত? Peptide. পেপটাইড। পেপটাইড বন্ড। এটাও পেপটাইড স্যার, পেপটাইড বন্ড। হ্যাঁ, এটাও আজকে আমি পড়ালাম, কোশ্চেন সলভ করার সময় বলেছি। লিপিড, লিপিডেরও এটা পারার কথা, দেখা যাক পারো কিনা। লিপিডের এককের নাম কি? আজকে একটা উদ্দীপকে ছিল এককগুলো, ফ্যাটি অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারল। গ্লিসারল, আর বন্ধনের নামটা বলতে পারবা? মম পড়ানোর সময় এটা এই আজকে একটা সলভ কোশ্চেন করালাম, তখন এটা বলেছি। কি ধরনের যৌগ বলা হয়েছে? Triglyceride মনে হয়। এস্টার, এস্টার। তাহলে বন্ধনের নাম হবে এস্টার বন্ড। ঠিক আছে, ESTER, এস্টার। তাহলে এই ছিল হলো ছক। আচ্ছা, এই হলো, তাহলে আমরা মোটামুটি চেষ্টা করলাম যে কিছু কোশ্চেন নিয়ে আলোচনা করার জন্য। আরো অনেক ধরনের কোশ্চেন থাকবে। তো তোমরা এভাবে পড়তে থাকো। আর এখনো যেহেতু 5 মিনিট সময় আছে, এখন কোনো যদি প্রবলেম থাকে সেটা বলতে পারো কোশ্চেন নিয়ে। স্যার আউটপকেটিংটা কি? হ্যাঁ, আবার বলো। আউটপকেটিং। আলফা, স্যার আউটপকেটিং। বুঝতে পারলাম না কি, মানে হয়তো তোমার স্যার আউট পকেটিং বলছে। আল পকেটিং। আউট আউট, ও ইউটি, আউট পকেটিং। ও আউট পকেটিং, ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ এবার ঠিক আছে। আউট পকেটিং মানে হলো এটা আউট পকেটিং মানে এটাকে বৃদ্ধি বোঝাচ্ছে। ঠিক আছে, এটা কোথায় কোথায় পেয়েছো? মাইক্রোভিলাসে? জি স্যার। হ্যাঁ জি স্যার। হ্যাঁ, মাইক্রোভিলাসে এটা পাবা। এটা হলো ওই যে মাইক্রোভিলাস কি করে, যে মাইক্রোভিলাসটা আসলে কোষঝিল্লিতে থাকে, তাই না? মাইক্রোভিলাস কোষঝিল্লি থাকে, তাহলে কোষঝিল্লি তখন কি করে, যে একটা পকেটের মতো একটা গঠন সাইটোপ্লাজমের দিকে গঠন তৈরি করে। একটা পকেটের মতো একটা থলি বা পকেটের মতো একটা গঠন তৈরি করা হয়, সেটাকে বলা হচ্ছে আউট পকেটিং। তো মাইক্রোভিলাস যখন এই থলিটা গঠন করে, হ্যাঁ, তখন এগুলোর বিভিন্ন নাম হয়। যেমন একটা নাম বলতে পারবা? যেমন এটাকে বলি পিনোসাইটিক ফোসকা। পিনোসাইটিক
ফোস্কা। হ্যাঁ, মনে পড়ছে? তাহলে মাইক্রোভিলাস কি তৈরি করে? পিনোসাইটিক ফোস্কা। তাহলে এই ফোস্কাটাই হলো তোমার আউট পকেটিং। আচ্ছা, আর কোনো প্রবলেম আছে কোথাও? স্যার এই যে কোলেস্টেরলের গঠনটা একটু চিত্র স্যার কোলেস্টেরলের দেখেন। গঠন মানে ফ্লুইড মোজাইক মডেল নাকি? জি স্যার। ফ্লুইড মোজাইক মডেলে কোলেস্টেরলের তো এরকম গঠন নাই। কোলেস্টেরলের জাস্ট একটা থাকার কথা, মানে চিত্র, অথবা তো গঠন সেরকম জি কিছু না। স্যার, জি স্যার। ওখানে গঠন তো, চিত্র চিত্র তো জাস্ট আমরা দেখি হয়ে আছে। ওটা মনে হয় ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস নাকি? থার্ড ক্লাস ছিল। লিপিডেই পাইবেন মনে হয়, লিপিডের কাছে আছে, লিপিড লিপিডের প্রোফাইলের। মধ্যে, ও লিপিডের মধ্যে ছিল 5। জি স্যার। ও লিপিডটা হলো আবার সেল কেমিস্ট্রি। আচ্ছা, এই কোলেস্ট্রল, এটার কথা বলছো? চিত্রটা স্যার। এটার কথা, এই কোলেস্টেরলের এই গঠন নাকি? কোলেস্টেরলের চিত্রটা একটু। কোলেস্টেরলের চিত্র কি আমি পড়াইছিলাম? কোলেস্টেরলের চিত্র তো মনে হয় পড়াইনি। কোলেস্টেরলের এরকম চিত্র, বইতে হ্যাঁ বইতে বলো। আছে তো ওই। ও, বইয়ে থাক, বইয়ে থাক। হ্যাঁ, কোলেস্টেরলের চিত্র কখনোই পরীক্ষায় আসবে না, মানে কোলেস্টেরলের স্ট্রাকচার কখনোই এটা পরীক্ষায় আমরা চাই না। এই গঠনটা চাইতে পারি, কোলেস্টেরলের গঠন। আর স্যার ওদের ফ্যাটি অ্যাসিড আর ওদের গ্লিসারল, হ্যাঁ বলো, ফ্যাটি অ্যাসিড আর কোনটার কোন ওদের পানি যে অপসারণ হয়, হ্যাঁ, তো 3 অণু পানি, কিন্তু হ্যাঁ। ওয়েস্ট কোনটা থেকে ওয়েস্ট নেওয়া হয়, কোনটা থেকে এইচ নেওয়া হয়? আচ্ছা, এই যে যেমন এখানে দেখো, আমরা ট্রাইগ্লিসারাইডের মধ্যে আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে হলো গ্লিসারল, এবং গ্লিসারলের এখানে দেখতে পাচ্ছি আমরা নিচে 3টা কার্বন আছে মাঝখানে, এবং 3টা কার্বনের কি আছে? ওএইচ। 3টা কার্বনের জি কি আছে? স্যার। ওএইচ। তাহলে এই 3টা কার্বনের ওএইচ, আর এখানে পাশে আছে, মনে করো এখানে কি আছে? এখানে ফ্যাটি অ্যাসিড আছে। এই ফ্যাটি অ্যাসিডের নাম হলো স্টিয়ারিক অ্যাসিড। তাহলে আমরা বলতেছি ট্রাইগ্লিসারাইড মানে কি? এখানে 1 অণু গ্লিসারল এবং 3 অণু ফ্যাটি অ্যাসিড লাগবে। কয় অণু? 3 অণু ফ্যাটি 3 অ্যাসিড অণু লাগবে। তাহলে এখানে ফ্যাটি অ্যাসিড। আমরা কয়টা ফ্যাটি অ্যাসিডের স্ট্রাকচার দিয়েছি? একটা। এখানে কয়টা ফ্যাটি অ্যাসিড আছে ডান সাইডে? একটা একটা। তাহলে এরকম 3টা ফ্যাটি অ্যাসিড লাগবে। কয়টা ফ্যাটি অ্যাসিড? 3টা। তিনটি ফ্যাটি অ্যাসিড। 3টা ফ্যাটি অ্যাসিড লাগবে। তাহলে যে এখানে একটা হাইড্রোজেন, আর এখানে একটা হাইড্রোজেন, আর এখানে একটা হাইড্রোজেন, আরেকটা ফ্যাটি অ্যাসিডে একটা হাইড্রোজেন, আরেকটা হাইড্রোজেন, আরেকটা ফ্যাটি অ্যাসিডে আরেকটা হাইড্রোজেন, আরেকটা হাইড্রোজেন। এইভাবে 3টা ফ্যাটি অ্যাসিডে 3টা হাইড্রোজেন এবং একটা গ্লিসারলের 3টা ওইচ তোমার পানি তৈরি করবে, 3 অণু পানি তৈরি করবে। দিয়ে এই গ্লিসারল আর হাইড্রোকার্বন, মানে 3টা যে ফ্যাটি অ্যাসিড, এদের মধ্যে একটা বন্ডিং হয়ে যাবে, এবং দেন তখন সেটা হবে ট্রাইগ্লিসারাইড। বুঝতে পেরেছো? মানে স্যার গ্লিসারল থেকে ওএস যাবে, আর হচ্ছে হ্যাঁ, হ্যাঁ, ফ্যাটি অ্যাসিড গ্লিসারল থেকে থেকে 3টা ওইচে যাবে, গ্লিসারল থেকে 3টা ওইচে যাবে। আর 3টা যে জি ফ্যাটি স্যার। অ্যাসিড আছে, প্রত্যেকটা ফ্যাটি অ্যাসিড থেকে একটা করে এইচ যাবে। ঠিক জি আছে? স্যার। আচ্ছা, ঠিক আছে, তো আর সময় বেশি নাই। তোমরা সবাই ভালো করে পড়াশোনা করো।